সেটি হচ্ছে পৌর নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড, এটি নিয়ে আমরা আলোচনা করবো। মূলত পৌর নির্বাচনকে ঘিরেই পুরো অনুষ্ঠান জুড়ে আমরা আমাদের চারজন অতিথির সাথে কথা বলবো। আমি আমাদের প্রিয় অতিথির সাথে তাদের পরিচয় করে দিচ্ছি। আমার সাথে ডানে রয়েছেন মনিরা খান, প্রেসিডেন্ট ফেমা। একই সাথে রয়েছেন আমার একজন সম্মানিত শিক্ষক ডক্টর নাজবুল হাসান করিমুল্লাহ, চেয়ারম্যান জানিপব। এবং আমার বাইরে রয়েছেন আরেকজন সম্মানিত শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌস হোসেন। একই সাথে আমাদের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে ডক্টর তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, যিনি এখনো রাস্তায় রয়েছেন, কিছুক্ষণের মধ্যে আশা করি তিনি আমাদের সাথে যোগ দিবেন। আমরা আমাদের আলোচনা শুরু করতে চাই এবং আমরা আগেই বলেছি যে আমাদের পুরো আলোচনাটাই থাকবে, পুরো অনুষ্ঠানটাই থাকবে আমাদের পৌর নির্বাচন যেটা, সেই নির্বাচনকে ঘিরে এবং দলীয় প্রতীকী যে নির্বাচন, সেটি প্রথমবারের মতো নির্বাচন। এই নির্বাচন নিয়ে নানা রকম পক্ষ বিপক্ষ তৈরি হয়েছিল। নির্বাচনের পূর্বে বিএনপি নির্বাচনে যাবে কি না যাবে, নির্বাচনের তারিখ পেছানোর জন্য তারা নানা রকম ভাবে নির্বাচন কমিশনের কাছে তারা তাদের যে দাবি সেটি উত্থাপন করেছিল। সর্বশেষে নির্বাচন কমিশনের যে নির্ধারিত সেই নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি বারবার অভিযোগ করছে যে তাদের নেতা কর্মীদেরকে হয়রানি করা হচ্ছে, তারা কোথাও কোথাও নমিনেশন সাবমিট করতে পারেনি, তারা এখনো ভীতি এবং আতঙ্কের মধ্যে রয়েছে, ভোটাররা ঠিক মতো ভোট দিতে পারবে কিনা। কিন্তু সরকার এবং নির্বাচন কমিশন পুরোপুরিভাবে আশ্বস্ত করছে যে এই নির্বাচন হবে সকলের জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচন, ভোটাররা নিশ্চিন্তে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারবে এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে একটা অ্যাসিড টেস্ট সকলের জন্য বলে মনে হচ্ছে। আমি মনে করি আমরা আপনার সাথে আলোচনা শুরু করব। তবে আমরা আরেকটু জানিয়ে রাখি, আমাদের সাথে আরেকটি স্টুডিওতে রয়েছে 5 জন শিক্ষার্থী যারা বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সদস্য। তাদের সাথেও আমরা যোগ দিব, তাদের নানা প্রশ্নের জবাবও আমরা দেওয়ার চেষ্টা করবো আমাদের অতিথিদের মধ্যে থেকে। আপনারা যদি বলার চেষ্টা করছেন এই নির্বাচনের যে বিশ্লেষণটি, যে নির্বাচনে দলীয় প্রতীকী নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচন কমিশন নিয়ে নানা রকম প্রশ্ন তৈরি করেছে যারা গত 5 জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেনি, তাদের পক্ষ থেকে এবং তাদের জোটের পক্ষ থেকে নানা রকম প্রশ্ন তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপটে এই নির্বাচন আমরা অগ্নি পরীক্ষা, অ্যাসিড টেস্ট নানাভাবে বলছি। এটি সরকারের জন্য যেরকম, নির্বাচন কমিশনের যেরকম, এবং একই সাথে আমরা মনে করি যে বিএনপি এবং তার জোটের জন্য এটি অগ্নি পরীক্ষা। আপনার বিশ্লেষণে নির্বাচনটি কেমন হওয়া উচিত, কেমন হওয়ার লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন, এটি নির্ভয়ে নির্দ্বিধায় ভোটাররা ভোট দিতে পারবে কিনা, আপনি যদি দর্শকদের একটু বলেন। ধন্যবাদ। আসলে আমরা কিন্তু 2004 সালে যখন লাস্ট পৌরসভা নির্বাচন হয়েছিল তখন রিকমেন্ডেশনে বলেছিলাম যে এই নির্বাচনটা দলীয়ভাবেই, যেহেতু সমর্থিত কথাটা হলেও একই রকম মনোনীত প্রার্থীর মতনই হয়, তাহলে এটা কেন দলীয়ভাবেই হয় না। তো অবশেষে এটা দলীয়ভাবে হলো, যদিও আমি মনে করি এই দলীয়ভাবে হওয়াটা চট করে হয়েছে। এটা আরেকটু সময় নিয়ে হলে পরে ভালো হতো, আর একটু আলোচনা রাজনৈতিক ইয়ের সঙ্গে, নেতাদের সঙ্গে, দলগুলির সঙ্গে, সুশীল সমাজের সঙ্গে, যারা ইলেকশন নিয়ে কাজ করেন, বিশেষজ্ঞদের সঙ্গে এইটা ঠিক করে ঠিক এক্স্যাক্টলি কিভাবে ইলেকশনটা হবে সেটা আরেকটু প্ল্যানিং, আরেকটু আলোচনা, এইভাবে হলে এটা আরেকটু আমার মনে হয় সুষ্ঠু হতো। কারণ অনেক লুফল আমরা এখন এইগুলির ভেতরে দেখতে পাচ্ছি। যেমন ইলেকশন একটা হচ্ছে পার্টিসিপেশন অফ ভোটার্স, ইলেকশন পার্টিসিপেশন অফ ক্যান্ডিডেটস, এবং হচ্ছে ইলেকশন সংক্রান্ত যারা জড়িত তারা সবাই, এবং সবচেয়ে বড় কথা ভোটার। তো ভোটারদের আমার মনে হয় এবার এই ইলেকশনে একটু কনফিউশনে পড়তে হবে। যেমন ধরেন এটা শুধুমাত্র মেয়রের জন্য নমিনেশন দেওয়া হয়েছে, কিন্তু অন্য যারা কাউন্সিলর যারা আছেন তাদের কিন্তু কোনো নমিনেশন দেওয়া হয়নি। যদিও আমরা যেটা বুঝতে পারি যে সব জায়গায় হয়তো একটা সমর্থিত প্রার্থী থাকবে, কিন্তু গ্রাসরুট লেভেল থেকে হয় কি, আমরা প্রথম থেকে যেমন অনেকেই তৈরি হয়ে থাকে, একজন দুজন তো না, যারা সমাজে কাজ করেন, ধরেন এলাকায় কাজ করেন, তারা কিন্তু অনেক দিন থেকে অপেক্ষা করে আছেন যে তারা ক্যান্ডিডেট হবেন। এবং অনেকে আমরা অনেক প্রশ্ন উঠিয়েছি যে শত যোগ্য প্রার্থী, এই শত যোগ্য প্রার্থীর যে একটা কথাটা ছিল, এখানে কিন্তু সেই সুযোগটা একটু সীমিত হয়ে যাবে। কারণ আমাদের দেশের লোকেরা যখন একটা পার্টি, একটা মার্কা দেখে ভোট দেয়, কিন্তু আমরা গত মেয়র ইলেকশনে আমরা দেখেছি অনেক পার্টির ভালো ভালো কিংবা ইন্ডিপেন্ডেন্ট অনেক ভালো ভালো যোগ্য ক্যান্ডিডেট ছিল, কিন্তু যখন ভোট হলো তখন দেখা গেল যে দুই বড় বড় পার্টির সমর্থিত যারা, তারাই কিন্তু সব বেশিরভাগ ভোটগুলি পেয়েছেন। তার মানে মানুষের, আমাদের ভেতরে, ভোটারদের ভেতরে সবসময় একটা পার্টির প্রতি অ্যালিজিয়েন্স থাকে।
তার কারণ হচ্ছে একদম গ্রাসরুট লেভেল থেকে শুরু করে উপর পর্যন্ত তো প্রত্যেক বেনিফিশিয়ারি আছে। আমি যেটা মনে করি যে পলিটিক্যাল পার্টির বেনিফিশিয়ারি একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত আছে। তারা কিন্তু সেইভাবে ঠিক হয়ে থাকে যে আমাদের ক্যান্ডিডেট যদি জয়ী হয় তাহলে সুবিধাটা আমি পাবো। তো এখন যেটা হয়ে গেছে সেটা কিন্তু একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত হয়ে গেছে। দুটো পলিটিক্যাল পার্টির বেনিফিশিয়ারিজরা তারা নিজেদের সেভাবে নিরপেক্ষ লোকদের এখন কোনো অবস্থান নাই বললেই চলে। প্রায় আমার মনে হয় যে নিরপেক্ষ, এবং আমরা যে কথাটা বলতাম যে শত যোগ্য প্রার্থী খুঁজে আমরা ভোট দিব, এই দুটো জিনিসেরই মানে পরিধিটা অনেক সীমিত হয়ে এসেছে এখন বর্তমানে। তো আপনি যেটা বলছিলেন যে ইলেকশনটা কেমন হবে আমরা ভাবছি, দেখেন ইলেকশন যারা করবেন তারা কাদের সাহায্যে করবেন, কারা কারা তাদের সহায়তা দেবেন, প্লাস তাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে, তাদের আপনার এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করবে এবং তাদের সহযোগিতার উপর ডিপেন্ড করবে। আমি ফিল করি ইভেন আমরা রাজনৈতিক দলগুলিরও সহযোগিতা সবচেয়ে বড় বলে মনে করি। এখানে কেউ যদি শুধু সারাক্ষণ বলে থাকেন যে আমাদের তো পার্টির লোকজন নেই, আমাদের পার্টির লোকজনদের হ্যারাস করা হচ্ছে কিংবা তাদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে কিংবা হবে বলে অনেকে এদের আসতে পারছে না, এটা কিছুটা তো তাদের জন্য অসুবিধাজনক বটেই। কিন্তু তা সত্ত্বেও তারা যদি মনে করেন যে সমাজ ভোটারদের ভেতরে তাদের ভালো সাপোর্ট আছে, তাহলে কতজনকে আর ধরে রাখা যাবে? ভোটারদের তো ধরেনি, কর্মীদের না হয় ধরেছে। সেই ভোটাররা তো ভোট কেন্দ্রে যেতে হবে, সেই ভোটাররা তো ভোট প্রদানে উৎসাহী হতে হবে। এইখানে তো নির্বাচন কমিশনের উপরে আমি আস্থা রাখতে চাই। আমি জানি না নির্বাচন কমিশন সেটা ভোটারদের আস্থা দিতে পারবেন কিনা শেষ পর্যন্ত, কিন্তু এখনো যেমন দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু ভোটারদের আস্থা নির্বাচন কমিশনের উপর অতটা নেই। যেমন রিসেন্টলি যে কটা নিয়ম ভঙ্গ হয়েছে, আমি দেখেছি যে বেশ কিছু নিয়ম ভঙ্গ হয়েছে। এমপিরা যে মিটিং করছেন যেটা করছেন সেখানে শুধু তাদের একটু একটা শোকজ নোটিশ দিয়েই খালাস। কিন্তু তাতে হবে কি, তার কাজটা তো সে করে আসলো। যদি শোকজ নোটিশ দিয়ে এটা হয়ে যায় তাহলে অন্যেরাও বলতে পারে আমরাও একদিন দুদিন মিটিং করি, তারপর শোকজ নোটিশ দিলে আমরা যাবো না। তো এইভাবে না হয়ে মানে ইলেকশন কমিশনকে বোঝাতে হবে উই মিন বিজনেস। আমরা চাই যে এই নির্বাচনটা সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, অবাধ হবে এবং এখানে নিয়ম ভঙ্গ হবে না, এবং আমরা ভোটারদের আস্থাটা অর্জন করতে চাই, রাজনৈতিক দলগুলির আস্থাটা অর্জন। যেমন মির্জা ফখরুল যেটি বলেছেন গতকালকে, তিনি বলেছিলেন খুব সম্ভব পৌরসভা নির্বাচনে সরকার প্রধানের হাত দিয়ে যেটা অনিয়ম শুরু হয়েছে, তিনি বলেছেন প্রায় কয়েকটি কাগজে সেটি প্রকাশিত হয়েছে। তিনি বলার চেষ্টা করেছেন যে কয়েকটি জায়গায় যে ডাবল নমিনেশন দেওয়া হয়েছে এবং সেটি সরকার প্রধান এবং সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী তার স্বাক্ষরিত কাগজে গিয়েছে। এই যে অভিযোগগুলি করছে, মোটা দাগে অভিযোগ, যদিও আমরা কিভাবে বিবেচনা করবো জানি না, তাহলে শুধুমাত্র এমপি বা যারা দলের আরো নেতৃত্ব তাদেরকে অভিযোগ করছি নাকি না আমরা আরো বড় বড় জায়গায় আমাদের অভিযোগ উত্থাপিত হচ্ছে মনে হয় আপনার কাছে? না, এই যে সরকার প্রধানকে নিয়ে আমি একটা কাগজে দেখেছি, আমি ডিটেলস অবশ্যই আমি বলতে পারবো না, তবে আমার মনে হয় যে একই জায়গায় দুজনকে নমিনেশন দেওয়ার তো কথা না, একেবারেই কথা না, কারণ তারা নিজেরাই বলেছেন যে একটাই নমিনেশন হতে হবে। একটা জিনিস নিয়ে আমি আরেকটু অবাক হয়েছি যে ধরেন একজনকে নমিনেশন দেওয়া হলো, একটা প্যানেল মেয়র থাকবে তো, তার ধরেন ওই দিনই কিছু হলো, ওই দিন তিনি অসুস্থ হলেন কিংবা তিনি অপারগ হলেন কিংবা অনেকের ধরেন বলতে খারাপ লাগে যে অনেকের অসুস্থতা কিংবা আরো বেশি কিছু হতে পারে, তখন প্যানেল মেয়রের জন্য আরেকজনকেও কিন্তু তাদের ঠিক করে রাখা উচিত কিংবা একটা সিস্টেম রাখা উচিত ছিল, যেটা আমি আগের থেকেই আমি কথাটা বলেছিলাম যে এইটা নিয়ে কিন্তু বেশ কিছু কথাবার্তা নিয়ম কানুন আগের থেকে চিন্তা করা উচিত ছিল, বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত ছিল যে কিভাবে এই ইলেকশনটা সুষ্ঠুভাবে করা যাবে এবং একটা শুধুমাত্র চেয়ারম্যানের নমিনেশন না দিয়ে অন্য আর কি 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 কেমন করে 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 ইলেকশনটা একটা সুষ্ঠু গণতন্ত্রের। বলছে যে স্থানীয় নির্বাচন কমিশনের কর্তৃপক্ষ তারা কিন্তু সেই একাধিক ব্যক্তিকে যে দলীয় প্রার্থীর চিঠি দেওয়া হচ্ছে তারা সেটা গ্রহণ করেছেন বলছেন। তো সেটি আপনি বলছিলেন শুরুতে যে নির্বাচন কমিশন আসলে কতখানি তাদের দায়িত্ব কর্তব্য পালনে এবং জনগণকে তারা আস্থায় আনতে সমর্থ হবে, সেই জায়গাগুলো যদি একটু স্পষ্ট করা যায়। দেখেন, আমি আপনাকে যেটা বলি যে ইলেকশন কমিশন যদি এমন থাকে যে প্রধানমন্ত্রী কিংবা দলীয় প্রধান
দুজনকে দিয়েছে, সিগনেচার করে দিয়েছে। আমার মনে হয় না নির্বাচন কমিশন এই ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারতেন। আমি মনে করি যেতে পারতেন যে এটা নিয়ম ভঙ্গ হয়েছে, এই ব্যাপারে আপনার কি বক্তব্য এবং কিভাবে এইটা কিভাবে হলো, এর ভেতরে অন্য কোনো প্লে আছে কিনা, ফল প্লে আছে কিনা, কিভাবে হয়েছে। এবং আমি মনে করি হোয়াট এভার হ্যাপেন্স এটা স্বচ্ছ হওয়া উচিত। পাবলিকের মনে এই যে কনফিউশন, এই যে পাবলিক জানতে পারলো না একটা দলীয় প্রধান যিনি আমাদের আশা দিচ্ছেন যে ইলেকশনটা সম্পূর্ণ সুষ্ঠু হবে, একটা পার্টির আন্ডারে ইলেকশন হবে, ইলেকশনটা একদম সুষ্ঠু হবে। তো সেখানে যদি জনগণের মনে একটা সন্দেহ ঢুকে যায়, নিয়মগুলি ভাঙা হয় এবং যদি দলীয় প্রধানের কাছ থেকে আসে, আমি মনে করি এটা দলীয় প্রধান কিংবা দলই এটাকে ক্লিয়ার করবে এবং স্বচ্ছ করে দিবেন ব্যাপারটা। এটা পাবলিক আশা করে, আমি মনে করি, আমিও আশা করব যে এরকম ঘটনা যদি হয়ে থাকে তাহলে এখানে একটা স্বচ্ছতা আনতে হবে যে এটা কিভাবে হলো, কেমন করে হলো। এবং এটা আমাদের জানার তো অধিকার আছে, কারণ নির্বাচন কমিশন ইজ অ্যাকাউন্টেবল টু আস। আমাদের ভোটারদের কাছে তো তারা অ্যাকাউন্টেবল, তাদের তো জবাব আমাদের কাছে দিতে হবে। আমরা তো প্রধানমন্ত্রীর কাছে যাব না, কি দলীয় প্রধানের কাছে যাব না। আমাদের যেটা জিজ্ঞাসা সেটা জিজ্ঞাসা করবো একদিনের বাদশা অন্তত পক্ষে আমরা ইলেকশন কমিশনের কাছে যেতে পারি, তার কাছে এটা সে আমাদের কাছে অ্যাকাউন্টেবল যে নিয়ম ভাঙা হয়েছে কিনা, কেন হলো, আপনি কি করে অ্যালাউ করলেন। আমি অধ্যাপক ফেরদৌস শুনছিলেন এবং আমরা বিশ্লেষণে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত আরেকজন অতিথি ডক্টর তোফায়েল, তিনি এসে যোগ দিয়েছেন। আমরা আলোচনা তার সাথে যুক্ত হবো। দর্শক, আমরা প্রফেসর ফেরদৌস, আপনি শুনছেন যে আমাদের আপা মনিরা খান আপা যেটি বলছিলেন এবং দলীয় প্রধান সহ নানা জায়গায় তিনি বিশ্লেষণ করেছেন, নির্বাচন কমিশনের ভূমিকার প্রশ্ন এসেছে এবং ভোটাররা ভোট দিতে নিশ্চিত যেতে পারবে কিনা সে জায়গাগুলো এসেছে। কিন্তু আমি যে বিষয়টি একটু আপনার কাছে মোটা দাগে জানার চেষ্টা করি সেটা হচ্ছে বিএনপি কি এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তাদের দলের যে আভ্যন্তরীণ নানা রকম সমস্যা ছিল সেগুলো কাটিয়ে কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে? তারা কি এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তাদের যে নেতা কর্মীরা নানাভাবে হয়তোবা দেশে বিদেশে বা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারা কি সংগঠিত হয়েছে এবং তাদের সমস্ত দলের মধ্যে যে আভ্যন্তরীণ সমস্যাগুলো ছিল সেগুলো কি সমাধান হয়েছে কিনা? আচ্ছা, এগুলো অবশ্য আমার পক্ষে সব প্রশ্নের বেড়ে কঠিন হবে, কারণ এটা বিএনপির যদি কোনো প্রতিনিধি কেউ থাকতো এখানে আলোচনায়, তাহলে সম্ভবত এইসব প্রশ্নের জবাব তিনি ভালোভাবে দিতে পারতেন। তবে আমরা যারা সংবাদপত্রের নিয়মিত পাঠক, সংবাদপত্রের পাতা থেকে আমরা যে তথ্যগুলো পাই তার ভিত্তিতে আমাদের একটা পর্যবেক্ষণ হয়তো দিতে পারবো। তার আগে দিয়ে একটা কথা আমি বলি, যেটা আপনি প্রথমেই উল্লেখ করেছিলেন, যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড। এখন লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা কি বুঝি, এটা কিন্তু ডিফাইন হওয়া দরকার। ডিফাইন করতে গেলে এখানে আমাদের অভিজ্ঞতাটা, তাত্ত্বিকভাবে যেটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড বলি আর আমরা অভিজ্ঞতা দিয়ে যা দেখি, এর মধ্যে একটু পার্থক্য আছে, সেটাতে আমি পরে আসবো আলোচনায়। তার আগে আমি অন্য একটা জায়গায় আসতে চাই, সেটা হলো এই যে আমাদের নির্বাচন কমিশন যে আইন এবং বিধি দ্বারা এই নির্বাচন পরিচালনা করবেন, সেই আইন এবং বিধির মধ্যে কোনো সমস্যা আছে কিনা। আমার মনে হয় এই ব্যাপারে দুজন বিশেষজ্ঞ আছেন, তারা আরো স্পষ্টভাবে বলবেন। কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হলো এই যে আজকেও আমি পত্রিকায় দেখেছি, কোনো পত্রিকায়, মানে বেশ কয়েকটি পত্রিকায়, যে নির্বাচনের শিডিউল ঘোষণার পরে এখন ইলেকশনের কতিপয় বিধি সংশোধন করবার উদ্যোগ নেওয়া হয়েছে, মানে বিধি সংশোধন করতে হবে। তার মানে হচ্ছে যে অথচ এই ইলেকশনের শিডিউল ঘোষণা করার পরে আমার যতটুকু মনে পড়ে যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে শিডিউল ঘোষণার পরে বিধি পরিবর্তনের আর কোনো সুযোগ নাই বা অবকাশ নাই। এখন দেখা যাচ্ছে যে ওই বিধি যদি পরিবর্তন করা না হয় তাহলে নির্বাচনে প্রতীক বরাদ্দ সংক্রান্ত সমস্যা তৈরি হয়ে যাবে। তার মানে আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এটা একটা প্রি ম্যাচিউর বেবির মতো, যে পরিপূর্ণতা পায়নি কিন্তু নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হয়ে গেছে, তাড়াহুড়ার একটা ব্যাপার এখানে হয়েছে, সরকারের দিক থেকেও হয়েছে, সেটা আমি পরে আসছি। একটা উদাহরণ আমি আপনাকে দিব। এখানে হচ্ছে যে আপনি লক্ষ্য করেন যে প্রথমে সরকারের দিক থেকে কি বলা হলো যে পৌরসভা, ইউনিয়ন কাউন্সিল, উপজেলা ইত্যাদি যে স্থানীয় সরকারের যে কাঠামোগুলো বা স্তরগুলো, সেটা দলীয় ভিত্তিতে নির্বাচন হবে। কিন্তু আমি মনিরাপা যদিও এটা মিন করেন নাই, কিন্তু কথা প্রসঙ্গে যেটা বলেছেন সেটা আংশিক সত্য। সেটা হলো এই নির্বাচন, এই পরিষদের নির্বাচন দলীয় ভিত্তিক হচ্ছে না, একেবারেই হচ্ছে না।
তার কারণ হলো একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন ইউনিয়ন কাউন্সিল। কাউন্সিল শব্দের মধ্যেই কিন্তু এর একটা বৈশিষ্ট্য বা এর একটা ডেফিনেশন আমরা পেয়ে যাই। ইউনিয়ন কাউন্সিল তার মানে যে এখানে একজন চেয়ারম্যান এবং কয়েকজন বিভিন্ন ক্যাটাগরির মেম্বার নিয়ে এই পরিষদ বা কাউন্সিল গঠিত। পৌরসভাও তাই, উপজেলাও তাই। এখন কাউন্সিলের একজন প্রধান থাকেন, তাকে বলি আমরা মেয়র। এখানে পৌরসভার ক্ষেত্রে মেয়র বলা হচ্ছে, আগে অবশ্য চেয়ারম্যান বলা হতো, পরিবর্তন করে মেয়র করা হয়েছে। প্রথমে যে অধ্যাদেশটি জারি হলো সেখানে এটাই বলা হয়েছিল যে পৌরসভা বা সিটি কর্পোরেশন এটসেট্রা স্থানীয় সরকারগুলো দলীয় ভিত্তিতে নির্বাচিত হবে। এবং এই শুনিয়ে অনেক আগে প্রচুর বিতর্ক কিন্তু টেলিভিশনে হয়েছে, একদম যে হয়নি তা না। কেউ কেউ দলীয় নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন, যেমন কলিমুল্লাহ পক্ষে অবস্থান নিয়েছিলেন আমার যতটুকু মনে পড়ে, বরাবর আমি বিপক্ষে অবস্থান নিয়েছিলাম। কিন্তু এখন দেখা গেল প্রতীকের বিপক্ষে। হ্যাঁ, এখন দেখা গেল যে কলিমুল্লাহও জিতে গেছে, আমিও জিতে গেছি। আমিও হারি নাই, কলিমুল্লাহ হারে নাই। আমি যদি কলিমুল্লাহকে বলি যে কলিমুল্লাহ কই আপনার দলীয় প্রতীকে তো নির্বাচন হলো না, তো কলিমুল্লাহ কিন্তু আমাকে চট করে বলবেন কেন ভাই এই যে মেয়র দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। আবার কলিমুল্লাহ যদি আমাকে উল্টা বলে যে আপনি তো বলছিলেন যে দলীয় প্রতীকে হওয়া ঠিক হবে না, তো আপনার কথা তো রাখলো না সরকার। আমি বলবো না, আমার কথা তো রাখছে, এবং আমার কথা বেশি রেখেছে সরকার। সেটা হচ্ছে যে মেয়র তো একজন, কাউন্সিলর তো অনেকজন, তারা তো নির্দলীয় ভাবেই নির্বাচিত হচ্ছেন। তার মানে হলো যে এই যে সিদ্ধান্তগুলো সরকারের পক্ষ থেকে নেওয়া হয়, সেই ব্যাপারটা কোনো কনসেনসাসের ভিত্তিতে হয় না, সেটা স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতে হয় না, সেইটা বিশেষজ্ঞদের সাথে আলোচনার ভিত্তিতে হয় না, আর সাধারণ জনগণের অপিনিয়নের তো এখানে কোনো প্রশ্নই নেই। এগুলো একটা দিক। 2 নম্বর যে দিকটা আমি বলবো সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডের কথা আপনি বলছেন। এখানে আমি একটা বলতে চাই, দেখেন নির্বাচন কমিশনের আমার কাছে যে তথ্য আছে, এটা নাজরুল হাসান কলিমুল্লাহদের একটা ইলেকশন মনিটরিং এর ইলেকশন ওয়ার্কিং গ্রুপ একটা আছে, তাদের দিক থেকে একটা সেমিনারের পেপার, সেটা আমি এখানে নিয়ে এসেছি। তো এখানে ওনারা যেটা দেখাচ্ছেন সেটা হলো যে ইলেকশন কমিশনেরই নিজস্ব অফিসার আছে 582 জন, এবং এদেরকে গত বেশ কিছুদিন ধরে ট্রেন্ড আপ করা হয়েছে টু কন্ডাক্ট ইলেকশন, হাউ টু কন্ডাক্ট ইলেকশন। এখন আপনি 235টি পৌরসভা বা 34টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে 30 ডিসেম্বর। ইলেকশন কমিশন তাহলে যদি ব্যাপারটা এরকম হয় যে তাদের লোকদল দিয়েই তো রিটার্নিং অফিসার নিয়োগ করতে পারতেন, আগের অবস্থাতে ইলেকশন কমিশন এখন নাই, করলেন না কেন? তারা রিটার্নিং অফিসার 3/4 নিয়োগ করলেন প্রশাসনের লোকদের দিয়ে, মানে এডিসি জেনারেল এবং ইউনোদেরকে। 4 ভাগের 1 ভাগ করলেন শুধুমাত্র তাদের নিজস্ব লোকবল দিয়ে। তার মানে তাদের নিজস্ব লোকবল তারা কম্পিটেন্ট টু কন্ডাক্ট ইলেকশন। তারা হলে তাই যদি না হতো তাহলে এই লোকগুলোকে তারা রিটার্নিং অফিসার নিয়োগ করতেন না। তাহলে এই প্রশাসনের জানার লোকের দিকে এই বায়াসনেস ইলেকশন কমিশন কেন? এখন প্রশাসনের লোকরা কি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে? তাত্ত্বিকভাবে থাকে, যে ইলেকশন শিডিউল ঘোষণার পরে নির্বাচনকালীন সময় তারা থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি কি থাকে? এটা কি থাকতে পারে? এটা তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রফেসর, উনি একজন এক্সপার্ট, মনিরা একজন এক্সপার্ট, আমি একজন ছাত্র রাষ্ট্রবিজ্ঞানে। তো আমরা কি এটা বলতে পারি যে প্রশাসন যাদের যে সরকারের দ্বারা নিয়োগ প্রাপ্ত হবে, যাদের দ্বারা পোস্টিং হবে, যাদের দ্বারা প্রমোশন হবে, সে তার প্রতি এলিজেন্স শো না করে ইলেকশন কমিশন? প্রশাসন মানে তো নিরপেক্ষ হওয়ার কথা, কিন্তু আমাদের অভিজ্ঞতা কি তাই বলে? এখানে কি যে নৈর্ব্যক্তিকতা প্রশাসনের, এটা কি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা সেই দৃষ্টি লাভ করেছি? বা সেটি ভিন্ন প্রসঙ্গ হয়তো আমি বলি আপনাকে, দেখেন তারই রিফ্লেকশন কিন্তু আপনি লক্ষ্য করবেন যে এখানে কোনো কোনো ইলেকশন যারা আগে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদেরও কেউ কেউ কিন্তু বিভিন্ন টক শোতে এই প্রশ্ন উত্থাপন করেছেন এবং বলেছেন তারা যে ইলেকশন কমিশনের অফিসারদের উপর ইলেকশন কমিশনের যতটুকু নিয়ন্ত্রণ থাকে বা থাকা সম্ভব, প্রশাসনের কর্মকর্তাদের উপর সেই নিয়ন্ত্রণ থাকা সম্ভব না। এটা হচ্ছে তাদেরই বক্তব্য। আচ্ছা, 2 নম্বর। তারপরে আমার কথা হচ্ছে যে এই যে অবস্থাটা আপনি দেখেন যে তারপরেও যদি আপনি ইলেকশন কমিশনের অফিসারদেরকেও রিটার্নিং অফিসার নিয়োগ করতেন, সে তো আর একা ইলেকশন করতে পারবে না, তাকে প্রশাসনের সহযোগিতাতেই নির্বাচন করতে হবে। কিন্তু আমরা প্রশাসনের ক্ষেত্রে আমরা কি দেখি যে পাশ্চাত্যে বা উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে বা ভারতের মতো দেশেও প্রশাসন অন্তত এই নির্বাচনের ক্ষেত্রে যে ধরনের নৈর্ব্যক্তিক ভূমিকা পালন করে,
আইনের প্রতি, সংবিধানের প্রতি, বিধির প্রতি আনুগত্যশীল থেকে যে ধরনের নিরপেক্ষ ভূমিকা পালন করে। আমাদের দেশের প্রশাসন আপনি দেখবেন অনেক সময় যে পুলিশ বা সিভিল প্রশাসনের লোকেরা রীতিমতো দলের পক্ষে বিপক্ষে বক্তৃতা করে, টেলিভিশনের টক শো করে এসে একটা পক্ষ নেয়। এটা তো আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি কানে না শুনতাম, চোখে না দেখতাম, তাহলে কিন্তু আমরা ওই ধরনের সিদ্ধান্তে পৌঁছে যেতাম যে প্রশাসন মানে হচ্ছে নিরপেক্ষ। কিন্তু যেহেতু আমরা চোখে দেখতে পাই, কানে শুনতে পাই, এই কারণে এটা গ্রহণ করতে পারি না। একটা দলীয় সরকারের অধীনে প্রশাসন আমাদের মতো দেশে, বিশেষ করে বাংলাদেশে, নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে পারে না যদি সরকার সেখানে মানে ইন্টারফেয়ার করে। হ্যাঁ, এটা হতে পারে যে তারা নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে পারবে বা করবে যদি সরকার সেখানে ইন্টারফেয়ার না করে, তাহলে হয়তো কিছুটা নিরপেক্ষ ভূমিকা। এখন তো ইলেকশনে সেই ইন্টারফেয়ারেন্স কোনো রকম কিছু আমরা এখন দেখতে পাচ্ছি না। এখন আপনি দেখেন, আপনার বক্তব্য দিয়ে আসি, আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু পত্র পত্রিকায় যেসব রিপোর্ট গত 3-4 দিন ধরে প্রকাশিত হয়েছে, অন্তত 10-12টি পত্রিকার মানে পাতা থেকে আমি যে তথ্যগুলো পেয়েছি, প্রচন্ড মানে নিরপেক্ষতাহীনতার বা বায়াসনেসের অভিযোগ যেগুলো উত্থাপিত হয়েছে, সেই অভিযোগগুলোর কোনো সন্তোষজনক জবাব নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো দেওয়া হয়নি। কোনো রিটার্নিং অফিসার সেই প্রশ্নগুলোর কোনো মীমাংসা করে উত্তর দেননি। তার মানে কি আমরা ধরে নেব যে পত্রিকার রিপোর্টগুলোর মধ্যে সত্যতা আছে? আপনি যে একটি প্রশ্ন তুললেন যে যদি 2 জনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়, তাহলে তো 2 জনের মনোনয়নই বিধি অনুযায়ী বাতিল হয়ে যাওয়ার কথা। এবং অনেক এমন অভিযোগ আছে যে নমিনেশন পেপার ফাইলিং এর লাস্ট টাইম যেটা ডেট এন্ড টাইম, সেটা ওভার হওয়ার পরেও কারো কারো নমিনেশন সাবমিশন হয়েছে, আবার অনেকে তা বাতিল হয়ে গেছে। এই যে বিষয়গুলো, তার মানে কি? তার মানে হচ্ছে যে 1 নম্বর যদি আমি এইভাবে দেখে নিই, ধরি যে প্রশাসনের যে নিরপেক্ষ মুড সেটা নাই। 2 নম্বর হচ্ছে যে তারা সরকারের মানে প্রতি কিছুটা আনুগত্য দেখিয়ে সুবিধা নেবার চেষ্টা করতে পারে। 3 নম্বর হলো যে সরকারের ভীতি তাদেরকে তাড়িত করতে পারে। এই সমস্ত কিছু মিলিয়ে আপনি যদি অবস্থাটাকে এইভাবে বিবেচনা করেন, তাহলে আমি এই জায়গায় কনক্লুড করতে চাই যে এই সব পরিস্থিতি বিবেচনায় অতীতটা একটা আছেই, সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচন, এবং এই যে বিষয়গুলো গত কয়েকদিন ধরে যে ব্যাপারগুলো ঘটছে বা গত প্রায় এই মানে আইন পরিবর্তনের পর থেকে যে ব্যাপারগুলো ঘটছে, সবগুলো যদি আমরা বিবেচনায় নিয়ে আসি, তাহলে এখানে 3টা জিনিস আমার কাছে স্পষ্ট হয়ে ওঠে। আমি রং একটা হলো যে নির্বাচন কমিশন মানে তার ইফিসিয়েন্সিতে প্রভাব। 2 নম্বর হচ্ছে যে নির্বাচন কমিশনের আপনার সিনসিয়ারিটিতে আমার কাছে কোশ্চেন আছে। 3 নম্বর হচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আমার প্রশ্ন আছে। যেহেতু পত্রপত্রিকায় এই রিপোর্টগুলো এসছে, তাহলে নির্বাচন কমিশন কেন এখনো পর্যন্ত, এই রিপোর্টগুলো এসছে তো 3 দিন আগে, তাহলে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত এই ব্যাপারে সুস্পষ্ট তাদের পজিশন ক্লিয়ার করে নাই কেন? নির্বাচন কমিশনের মধ্যে এই কনফিউশন কেন? আমার মনে হয় নির্বাচন কমিশন থেকে প্রত্যেকদিন তাদের ব্রিফ হচ্ছে, আমরা প্রতিদিন দেখতে পাই তারা নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের কথা কিন্তু তারা বলছেন, এবং সেটাই কিন্তু ক্লারিফাই করে পত্র পত্রিকায় কি লিখছে তার। আমি বলি শুনুন, এখানে হলো এগুলো তো এক ধরনের রেটরিক। আমি বক্তব্য দিচ্ছি কিন্তু সেটা ফ্যাকচুয়াল না। আমি বক্তব্য দিচ্ছি সেখানে কিন্তু কংক্রিট কথা আমি বলছি না। আমি বলছি নিরপেক্ষ হবে, গ্রহণযোগ্য হবে, শান্তিপূর্ণ হবে। এই যে আপনি কথাগুলো বললেন এবং আমরা শুনতে পাচ্ছি নির্বাচন কমিশন এই কথা বলছেন, কোন নির্বাচনের আগে নির্বাচন কমিশন এই ধরনের কথা বলে নাই যে নির্বাচনের সমস্ত প্রস্তুতি নির্বাচন কমিশন নিয়েছে, তাদের নিয়ন্ত্রণ আছে, নির্বাচন সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে, নির্বাচনে সবাই সদস্যভাবে পার্টিসিপেট করবে ইত্যাদি। এইসব কথা তো সব নির্বাচনের আগেই বলেছে, কিন্তু তারা করতে পারে না। এখন আমি আগাম কথা বলতে চাই না, যদি ইলেকশন কমিশন করতে পারে সেটা তো আমরা দেখতে পাবো নিশ্চয়ই, এবং দেখতে পাবো না। আর যদি না করতে পারে, ওনারা যত রেটোরিক্সের আশ্রয় নিন না কেন, আলটিমেটলি সত্যতা চাপিয়ে রাখতে পারবেন না। নিশ্চয়ই আমরা আশা করবো যে নিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য সকলের অংশগ্রহণের মধ্যে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে।